অ্যাসপিরেন্ট ব্লকে তোমাদের সকলকে স্বাগত। আমরা রায়মার্টিন থেকে গ্যাসের তরল অবস্থার টপিকগুলো সলভ করছিলাম। প্রথম ক্লাসে আমরা টপিক 1টা সলভ করেছিলাম। এই ক্লাসে আমরা আলোচনা করব টপিক 2 নিয়ে। এই টপিক 2 এ তুমি যদি দেখো যে টপিক 1 এ ছিল গ্যাসের গাঢ়ত্ব এবং হেনরির সূত্র, টপিক 2 এ রয়েছে প্রধানত রাউল্টের সূত্র। রাউল্টের সূত্র সংক্রান্ত যতগুলো কোশ্চেন হয় এই কোশ্চেনের উপর বেস করে এই টপিক 2টাকে সাজানো হয়েছে। তাহলে চলো শুরু করা যাক। দেখো এই টপিকে প্রবেশ করার আগে আমরা কোশ্চেন অ্যান্সারে প্রবেশ করার আগে আমরা কি করব, একটু তোমাদের রিমাইন্ড করে নেব, রিভিশন করে নিচ্ছি। হ্যাঁ, প্রথম দেখো যে মোল সংখ্যার এটা হচ্ছে সূত্র। মোল সংখ্যার সূত্র হচ্ছে প্রদত্ত ভর বাই আণবিক ভর। এখন এটা এক্সাম্পল দেওয়া আছে, তোমাদের বুঝে নাও তাহলে জিনিসটা কীভাবে মোল বের করতে হয়। এখানে দেখো যে প্রদত্ত ভর তাহলে কত দেওয়া আছে, প্রদত্ত ভর এখানে কত, এটা হচ্ছে এর প্রদত্ত ভর। সোডিয়াম হাইড্রোক্সাইডের প্রদত্ত ভর হচ্ছে W সমান হচ্ছে 20 গ্রাম, এটা হচ্ছে প্রদত্ত ভর। আর দেখো আণবিক ভর বা মোলার ভর সোডিয়াম হাইড্রোক্সাইড যদি বের করি তাহলে এর আণবিক ভর হচ্ছে কত হবে, M সমান সোডিয়ামের জন্য হচ্ছে 23, আর তারপরে আছে অক্সিজেনের জন্য আছে 16, তারপরে কি আছে হাইড্রোজেনের জন্য 1, তাহলে এটা টোটাল যদি যোগ করো তাহলে পেয়ে যাব 40। তাহলে N2 সমান কী পেয়ে যাচ্ছে স্যার, N2 সমান এটা পেয়ে যাচ্ছি কিনা বলো, মোল সংখ্যা সমান পেয়ে যাচ্ছি W বাই M সমান হয়ে গেল তোমার W পেয়েছি 20 আর M পেয়েছি 40। এটাকে যদি কাটাকাটি করো তাহলে তোমাদের চলে আসবে 0.5। তাহলে মোল কত বেরিয়ে গেল, 0.5 মোল। এই যে দ্রবণটা 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইডে যদি কোনো দ্রবণ থাকে তাহলে সেই দ্রবণটাতে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল সংখ্যা হবে 0.5 মোল। বোঝা গেল? পরবর্তী মোল ভগ্নাংশ। দেখো যে মোল ভগ্নাংশ কী জিনিস সেটা তোমরা জানোই। এখানে মূল ভগ্নাংশের কয়েকটা সূত্র আছে। প্রথম সূত্র হচ্ছে এটা হচ্ছে তার দ্বিতীয় সূত্র, এটা 3 নম্বর সূত্র, এটা 4 নম্বর সূত্র। নোট করে নাও, ঠিক আছে। যেখানে এখানে লেখা আছে মূল ভগ্নাংশ, এটা হচ্ছে x1কে বলা হয় দ্রাবকের মূল ভগ্নাংশ, দ্রাবের মূল ভগ্নাংশ লেখা হয় x2, আর x1 + x2 = 1। তাহলে এই সূত্রগুলো তুমি নোট করে নাও, ঠিক আছে। আমরা তাহলে পরবর্তী চলে আসি। এবার হচ্ছে দেখো এদিকে আছে মোলারিটি, এদিকে আছে মোলালিটি। এটা হচ্ছে মোলারিটির সূত্র, এটা হচ্ছে মোলালিটির সূত্র। নোট করে নাও। এখানে দেখো যে কোনো এরকম যদি থাকে যে 0.25 মোলার গ্লুকোজের দ্রবণ, এই কথাটার অর্থ কী? এই কথাটার অর্থ হলো এই দ্রবণে গ্লুকোজের পরিমাণ, এই দ্রবণে গ্লুকোজের মোল সংখ্যা N2 সমান হবে 0.25 মোল, এবং V1 বা দ্রাবকের আয়তন হলো 1000 ml। তাহলে বোঝা গেল, মানে যদি কোনো দ্রবণে এইরকম যদি থাকে 0.25 মোলার গ্লুকোজের দ্রবণ, তাহলে সেখান থেকে আমি লিখতে পারবো যে 25টা হচ্ছে গ্লুকোজের মোল সংখ্যা, আর দ্রবণটার আয়তন হচ্ছে 1000 ml। যদি এই মোলাল দ্রবণ থাকে, ঠিক আছে, এটা হচ্ছে মোলাল দ্রবণ, ইউরিয়ার দ্রবণ, তাহলে এখানে ইউরিয়ার মোল সংখ্যা বা N2 হবে, ইউরিয়ার মোল সংখ্যা বা N2 হচ্ছে 0.125 মোল, এবং এখানে দ্রাবকের ভর হলো 1000 গ্রাম, ঠিক আছে। পরবর্তী দেখো যে তোমরা এরকম টার্মগুলো কোশ্চেনে এরকম টার্ম রয়েছে, এরকম টার্ম যদি থাকে তাহলে এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে 6% W/V। এই কথাটার অর্থ হলো W/V, এই কথাটার অর্থ হলো দ্রাবকের ভর W সমান হলো 6 গ্রাম, এবং দ্রবণের আয়তন V1 সমান হলো 100 ml। এটা পেয়ে গেলাম। এটা লিখিয়ে দিই, এটা হচ্ছে দ্রবণ আর এটা হলো দ্রাবক, ঠিক আছে। যদি এরকম থাকে যে 500 ml 2% W/V এরকম যদি থাকে, তাহলে এখানে দ্রাবকের ভর W2 সমান হয়ে যাবে 500 × 2/100। এরকম যদি থাকে তাহলে এটা হলো 2/100 সমান আমরা কী পেয়ে গেলাম, 2 × 5 = 10, মানে এখান থেকে আমরা পেয়ে গেলাম 10 গ্রাম। মানে 500 ml 2% W/M এর দ্রবণ যদি হয় তাহলে এখান থেকে তোমাকে বুঝতে হবে যে এখানে Wর পরিমাণ হচ্ছে 10 গ্রাম। তাহলে পরবর্তী দেখো যে এরকম একটা টার্ম থাকে, যদি এরকম থাকে যে 9% W/W দ্রবণ, তাহলে এখান থেকে তোমাকে কি বোঝা যাচ্ছে, এখান থেকে বোঝা যাচ্ছে যে দ্রাবক, এখানে কি আছে, দ্রাবকের পরিমাণ W2 সমান হলো 9 গ্রাম, আর দ্রবণ হলো 100 গ্রাম। তাহলে দেখো যে 100 গ্রাম হলো দ্রবণ, তাহলে এখানে দ্রাবক কত হবে স্যার, দ্রাবক কত হয়ে যাবে, দ্রাবক
দ্রাবক W1 সমান সমান হয়ে যাবে 100 মাইনাস হচ্ছে 9, মানে হয়ে গেল 91 গ্রাম। এরকম যদি থাকে এটা যদি এরকম থাকে তাহলে এই কথাটার অর্থ হবে এখানে দ্রাব এখানে V2, দ্রাবের আয়তন V2 সমান সমান হচ্ছে 3 ml, এবং দ্রবণ হয়ে গেল এখানে 100 ml। তাহলে দ্রাবক কতটা থাকবে এখানে পড়ে? দ্রাবক পড়ে থাকবে 100 মাইনাস 3 সমান সমান হবে 97 ml। ক্লিয়ার? পরবর্তী দেখো যে 4টা টার্ম আছে, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন, হিমাঙ্কেয় অবনমন আর অভিস্রবণ চাপ। এদের এই ফর্মুলাগুলো নোট করে নাও, ঠিক আছে? হিমাঙ্ক অবনমন আর অভিস্রবণ চাপ। তাহলে চলো পরবর্তী টপিকে। আমাদের দেওয়া আছে আচ্ছা হিমাঙ্ক অবনমনের সূত্র আমরা জানি ডেল্টা TF সমান সমান হচ্ছে KF ইন্টু হলো M। এখন আমাদের এই ভ্যালুগুলো বের করতে হবে। দেখো KF এর ভ্যালু তোমাকে দেওয়া আছে, KF এর ভ্যালু কত দেওয়া আছে? 1.86 দেওয়া আছে। হ্যাঁ, এবার বের করতে হবে M এর ভ্যালু। আর M সমান সমান আমরা কি জানি? M সমান সমান আমরা জানি N2 বাই হচ্ছে W2 ইন্টু হচ্ছে 1000। দেখো এখানে W2 দেওয়া আছে, আচ্ছা W2 তো দেওয়া আছে কিন্তু N2টা দেওয়া নেই, ঠিক আছে? N2টা আমরা তাহলে বের করে নিই। N2 কত আছে এখানে? দেখো যে এখানে ইথিলিন গ্লাইকোল হচ্ছে 6 পয়েন্ট, হ্যাঁ ইথিলিন গ্লাইকোল, হ্যাঁ তাহলে ইথিলিন গ্লাইকোলের সংকেত হচ্ছে এটা CH2, আর এখানে কি থাকবে? OH থাকে, এরকম এনে OH থাকে। তাহলে এটা হচ্ছে ইথিলিন গ্লাইকোলের সংকেত। এর আণবিক ভরটা তাহলে কত হবে স্যার? এর আণবিক ভরটা হয়ে যাবে, এর আণবিক ভরটা ক্যালকুলেট করে নিই। এটার জন্য কত হলো? এটার জন্য 17, আর এইটুকুর জন্য কত হচ্ছে? এইটুকুর জন্য 12 আর 2 14, তাহলে 14 প্লাস 17 সমান সমান এইটুকু হয়ে গেল 14 আর 17 হচ্ছে 31, আর 31 তার মানে এইটুকু কী হবে? এইটুকু 31 হবে। তাহলে টোটাল আমরা পেয়ে যাচ্ছি আণবিক ভর M সমান সমান পেয়ে যাচ্ছি 62 পেয়ে যাচ্ছি M সমান সমান। অতএব M সমান সমান 62 আর W সমান সমান দেওয়া আছে 6.2, তাহলে N2 পেয়ে গেলাম 6.2 বাই 62 সমান সমান আমরা পেয়ে গেলাম 0.1। হ্যাঁ, তাহলে এখানে ভ্যালুগুলো আমি পুট করে দিই। এখানে ভ্যালু যদি পুট করি এটা পেয়েছি 0.1, আর এটা পেয়েছি W2 দেওয়া আছে কত? W2 দেওয়া আছে, এটা W2 কেন? এটা হবে W1 হবে, ভুল করছিলাম, এটা তো W2 হবে না, এটা W1 হবে। তাহলে এটা W1 দেওয়া আছে 200 গ্রাম ইন্টু হচ্ছে 1000। তাহলে এটা আমরা কি করি? কাটাকাটি করি একটু। তাহলে এটা যদি কাটি তাহলে এটা কী হয়ে যাবে? 5 হয়ে যাবে। তাহলে এটা পেয়ে গেলাম আমরা 0.5। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দাও, এখানে ভ্যালুগুলো তাহলে কী করি? বসিয়ে দিই এখানে। KF এর ভ্যালু হচ্ছে 1.86 ইন্টু হলো 0.5, তাহলে এটা সমান সমান কত আসবে? 186, মানে এটা আসবে মোটামুটি 0.93 পেলাম। এটা কি পেয়েছি? ডেল্টা TF পেয়েছি। তাহলে ডেল্টা TF সমান সমান আমরা জানি TF 0 মাইনাস হচ্ছে দ্রবণের TF সমান সমান হচ্ছে, তাহলে এটা পেয়েছি। তাহলে এটাকে ডেল্টা TF, এটা 0 ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, জলের হিমাঙ্ক কত? 0, বিশুদ্ধ জলের হিমাঙ্ক 0, মাইনাস হচ্ছে ডেল্টা TF সমান সমান হচ্ছে 93, মানে 0.93 বলতে চাইছি, ঠিক আছে? তাহলে এটা যদি সিম্পলিফাই করে দাও তাহলে তুমি পেয়ে যাবে দ্রবণের হিমাঙ্ক পেয়ে যাবে মাইনাস 0.93। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে স্যার, রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের বি নাম্বার।
পরবর্তী কোশ্চেন দেওয়া আছে 27 ডিগ্রি উষ্ণতায় একটি 0.02 মোলার ইউরিয়ায় জলের দ্রবণে অভিস্রবণ চাপ কত? অভিস্রবণ চাপ সমান সমান পাই সমান সমান আমরা জানি CRT। এবার ভ্যালুগুলো কী দেওয়া আছে গো? এখানে ভ্যালুগুলো দেওয়া আছে, সি এর ভ্যালু দেওয়া আছে 0.02, তারপরে আর এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু যদিও দেওয়া আছে তবু আমরা জানি 0.0821, আর টেম্পারেচার দেওয়া আছে কত? 27 ডিগ্রি সেন্টিগ্রেড সমান সমান হয়ে যাচ্ছে 273 প্লাস হচ্ছে 27 সমান সমান হলো 300 কেলভিন। তাহলে এখানে ভ্যালুগুলো আমরা পুট করে দিই। এটা হলো 0.02 ইন্টু 0.0821 ইন্টু হলো 300। তাহলে এটাকে যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে কত পেয়ে যাব? এটা দেখো যে এটা যদি মাল্টিপ্লাই করি, এটা আর এটাকে মাল্টিপ্লাই করলে কত আসবে? এটাকে মাল্টিপ্লাই করলে পেয়ে যাবো আমরা 6। তাহলে 6 ইন্টু 0.0821, তাহলে এখানে কত আসছে? 6 কে 6, তারপরে 6 দিয়ে 12 2, 6 8 48 আর 49। তাহলে পয়েন্টের এটার আগে একটা পয়েন্ট ছিল, তাহলে এটা হইলে অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে গো? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার এ নাম্বার। পরবর্তী কোশ্চেন 300 কেলভিন উষ্ণতায় 500 ml 2.5 ইউরিয়া, হ্যাঁ 500 ml 2.5 ইউরিয়া জলের দ্রবণের সঙ্গে 500 ml 2 লিটার সুক্রোজের জলীয় দ্রবণ। তাহলে এখানে দুটো জলীয় দ্রবণ আছে, একটা হচ্ছে ইউরিয়া, একটা হচ্ছে ইউরিয়া আর একটা হচ্ছে সুক্রোজ, ঠিক আছে। তাহলে আমি একদম ভাগ করে নিচ্ছি এটাকে একটু, হ্যাঁ। তাহলে ইউরিয়ার সংকেত কি? ইউরিয়ার সংকেত হচ্ছে এরকম NH2CO NH2। আর সুক্রোজের সংকেত হচ্ছে হলো C12H22 আর O11, ঠিক আছে। এর মোলার ভরটা হয়ে যাচ্ছে তোমার 342 আর এর মোলার ভর হলো 60। তাহলে এখন দেখো যে এই যে 500 ml 2.5 ইউরিয়া, এই কথাটার মানে কি গো? এই কথাটার মানে হচ্ছে এখানে ইউরিয়ার পরিমাণ বা ডাব্লু পরিমাণটা কত? ডাব্লুর পরিমাণটা হচ্ছে 500 ইন্টু 2/100। এটা ফর্মুলা লিখে দিয়েছিলাম তোমাদের, কীভাবে বের করতে, কেন এরকম লিখলাম? কারণ ওইটার কথার মানে হচ্ছে এটা। তাহলে এটা হলো 10 গ্রাম। আর এখানে এটা সুক্রোজ দেওয়া আছে, এই কথাটার মানে হলো 500, এখানে W2টা হচ্ছে তোমার 500 ইন্টু হচ্ছে 2/100। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে এটাও পেয়ে যাচ্ছি কত? এটা পেয়ে যাচ্ছি 10 গ্রাম। আচ্ছা, এটা 2.5 ছিল, হ্যাঁ এটা ছিল 2.5 ছিল, আমি ভুল লিখছিলাম। তাহলে এটা হয়ে যাবে 12.5 গ্রাম। তাহলে এখানে N2 কত হয়ে যাবে স্যার? এখানে N2 হয়ে যাবে কত? N2 হয়ে যাবে W2 বাই হচ্ছে W1 সমান W1 কেন হবে? M1 সমান হচ্ছে কত? 12.5 বাই হচ্ছে 60। তাহলে এটা তুমি পেয়ে যাবে, এটা হচ্ছে 0.208। আর এটা যদি বের করো এখানকার, আচ্ছা এটাকে N1 ধরি, হ্যাঁ, আর এটাকে ধরলাম N2। এটা তুমি যদি বের করো এটা পেয়ে যাবে, এখানে পেয়ে যাচ্ছে W2 বাই M2। তাহলে এটা পেয়ে যাচ্ছ 10 বাই হচ্ছে কত? 342। আর এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি পেয়ে যাবা, এটা ক্যালকুলেট করলে পেয়ে যাবা কত? 0.029। এটা পেয়ে গেলাম। তাহলে আমরা, আচ্ছা তাহলে টোটাল মোল কত পেয়ে গেলাম? মোট মোল কত পেয়ে গেলাম গো? মোট মোল N সমান হচ্ছে N1 প্লাস হচ্ছে N2 সমান কত? 0.208 প্লাস হচ্ছে 0.029 সমান আমরা পেয়ে যাচ্ছি 0.237। আচ্ছা, নেক্সট একটা পেজ আমি নিয়ে নিই এখানে। তাহলে মোট মোল আমি পেয়ে গেলাম, মোট মোল N সমান পেয়ে গেলাম 0.237। আর দ্রবণটার আয়তন পেয়েছি V1 সমান হচ্ছে, দুটো দ্রবণ ছিল 500 ml করে, তাহলে টোটাল পেয়ে গেলাম
1000 ml। তাহলে এটার গাঢ়ত্ব কত হয়ে যাবে স্যার? গাঢ়ত্ব সি সমান সমান হয়ে যাবে n/v ইন্টু হচ্ছে 1000 সমান সমান, তাহলে এনটা পেয়ে গেছে 0.237 বাই হচ্ছে 1000 ইন্টু হলো 1000, তাহলে আমি পেয়ে গেলাম 0.237 মোলালিটি। তাই এত পেয়ে গেলাম। তাহলে এর মোলালিটি এত যদি পেয়ে যায়, তাহলে এখান থেকে আমরা বের করতে পারবো পাই সমান সমান সিআরটি বের করতে পারবো। তাহলে এখানে কত হবে? সি এর ভ্যালু পেয়ে গেছি 0.237 ইন্টু হচ্ছে পায়ের ভ্যালু, আর এর ভ্যালু হচ্ছে 0.082। টেম্পারেচার কত হচ্ছে? টেম্পারেচার হয়ে গেল তোমার এখানে কত দেওয়া ছিল? টেম্পারেচার দেওয়া ছিল 300 কেলভিন। তাহলে 300 কেলভিন আমি বসিয়ে দিলাম। তাহলে এটা যদি তুমি মাল্টিপ্লাই করো তাহলে কত আসবে? এর ভ্যালুটা আসবে, এটা আসবে 136, এর ভ্যালুটা আসছে 5.83, এর ভ্যালুটা আসবে 5.83 ATM। তাহলে দেখো অ্যান্সার কোনটার সাথে মিলছে? অ্যান্সার তাহলে সি নাম্বারের সাথে মিলছে, কাছাকাছি। তাহলে সি হয়ে গেল আমাদের রাইট অ্যান্সার। পরবর্তী দেখো অনুরূপ প্রশ্ন। 1 লিটার জলের দ্রবণে 6 গ্রাম ইউরিয়া 9 গ্রাম গ্লুকোজ আছে, আর এর কি বলেছে? অভিস্রবণ চাপ বের করতে বলেছে। তাহলে এখানে আমি কি বের করতে হবে? তাহলে প্রথমে আমাকে যেটা বের করতে হবে সি বের করতে হবে। হ্যাঁ, প্রথমে মোল বের করতে হবে, এর ইউরিয়ার মোল বের করতে হবে। ইউরিয়ার মোল কত হবে? ইউরিয়ার মোল হচ্ছে এখানে N1 ধরলাম ইউরিয়ার মোলটা। ইউরিয়া হচ্ছে 6 গ্রাম আছে, এর মোলার মাস হচ্ছে আণবিক মাস হচ্ছে 60। তাহলে এটা কত পেয়ে যাচ্ছে? 0.1 মোলার। আর এটা হচ্ছে ইউরিয়াটার, আর এটা হচ্ছে গ্লুকোজেরটা। হ্যাঁ, গ্লুকোজের হচ্ছে কত? গ্লুকোজের হচ্ছে N2 সমান সমান, এটা হচ্ছে দেওয়া আছে 9 বাই হচ্ছে 180 সমান সমান, তাহলে কত পেয়ে যাবো? এটা যদি আমি মাল্টিপ্লাই করি 9 বাই হচ্ছে 180 সমান সমান হচ্ছে 0.05, তাহলে এটা হলো 0.05 হয়ে গেল। তাহলে মোট মোল কত হয়ে যাচ্ছে? তাহলে মোট মোল হয়ে যাচ্ছে তোমার, তাহলে মোট মোল N সমান সমান হচ্ছে N1 প্লাস হচ্ছে N2 সমান সমান হচ্ছে 0.1 প্লাস হচ্ছে 0.05 সমান সমান হচ্ছে 0.15। ঠিক আছে, তাহলে গাঢ়ত্ব সি সমান সমান আমরা কী পাচ্ছি? গাঢ়ত্ব সি, অতএব গাঢ়ত্ব সি সমান সমান আমরা পেয়ে গেলাম N/v ইন্টু হচ্ছে 1000। ঠিক আছে, আচ্ছা এটাকে একটু কালারটা আমি চেঞ্জ করে নিই, তাহলে তোমাদের আলাদা বুঝতে সুবিধা হবে। এর কালারটা আমি রাখছি, কালারটা কোথায় চলে গেল? হ্যাঁ, কালারটা ধরো এটা করলাম। তাহলে সমান সমান এন এর ভ্যালু হচ্ছে 0.15 বাই হচ্ছে ভি দেওয়া আছে কত গো? ভি দেওয়া আছে 1 লিটার মানে হচ্ছে 1000 ml ইন্টু হচ্ছে 1000। তাহলে দেখো 1000 কেটে গেল, তাহলে আমি যেটা পড়ে থাকলো 0.15 মোলার। ঠিক আছে, তাহলে এবার আমি আলাদা কালি দিয়ে লিখি। তাহলে পাই সমান সমান আমরা জানি কি? পাই সমান সমান হচ্ছে CRT, যেখানে সি এর ভ্যালু পেয়ে গেছি 0.15 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 0.0821 ইন্টু টেম্পারেচার কত দেওয়া আছে? 300 কেলভিন। তাহলে এটা যদি সিম্পলিফাই করো তাহলে কত আসবে? এটা সিম্পলিফাই করলে আসবে, করে নিচ্ছি 1 সেকেন্ড, 0.15 ইন্টু হচ্ছে তোমার 0.0821 ইন্টু হচ্ছে 300, তাহলে এটা হচ্ছে 3.69। তাহলে এটা হয়ে গেল 3.69। 3.69। তাহলে প্রেসার কোনটার সাথে মিলছে গো? এ নাম্বারের সাথে মিলছে। এখানে বলছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 10% W/V গ্লুকোজ দ্রবণের অভিস্রবণ চাপ কত? তাহলে এই যে 10% W/V এই কথাটার মানে হলো, এই কথাটার মানে হচ্ছে W2 সমান সমান হচ্ছে 10 গ্রাম এবং V1 সমান সমান হলো 100 ml। আর গ্লুকোজের ক্ষেত্রে আমরা জানি গ্লুকোজের আণবিক ভর M2 সমান সমান হচ্ছে 180। ঠিক আছে, তাহলে M2 180 যদি হয় তাহলে এর মোল নাম্বারটা কত হয়ে যাবে স্যার? N2টা হয়ে যাবে 10 বাই হচ্ছে 180।
তাহলে এটা সমান সমান তুমি যদি করো তাহলে এটা কত পেয়ে যাবে, এটা পেয়ে যাবে 0.055। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি গাঢ়ত্ব বের করতে পারবো। সি সমান সমান গাঢ়ত্ব সমান সমান হচ্ছে N2/V1 ইন্টু হলো 1000। তাহলে এই গাঢ়ত্বটা হলো 0.055 বাই হচ্ছে 100 V1 এর মান, আর এইদিকে ছিল 1000। এটা কি যদি কাটাকুটি করো, হ্যাঁ এরকম করে কেটে দাও, তাহলে এরকম করে কাটলে কত পাবা, এরকম করে কাটলে 0.55 মোলারিটি পেয়ে গেলাম এটা। এবার দেখো এখানে টেম্পারেচার দেওয়া ছিল, টেম্পারেচার দেওয়া আছে 18 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে যদি কেলভিনে কনভার্ট করি তাহলে আমাদের করতে হবে 18 যোগ হচ্ছে 273 সমান সমান হচ্ছে 291 কেলভিন। তাহলে পাই সমান সমান আমরা জানি পাই সমান সমান CRT। সি এর ভ্যালু পেয়েছি 0.55 ইন্টু আর এর ভ্যালু আমরা জানি 0.0821 এবং টি এর ভ্যালু পেয়েছি 291। তাহলে এটা যদি ক্যালকুলেট করো তাহলে তুমি মোটামুটি পেয়ে যাবে যে 13.14 আসছে, হ্যাঁ 13.14। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা, 13-এর কাছাকাছি কোনটা আছে দেখো, এটা আছে 13-এর কাছাকাছি, তাহলে এটা হয়ে গেল তোমার রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন এখানে বলছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2.5 প্রোটিনের 60 ml জলীয় দ্রবণ, অভিস্রবণ চাপ এত যদি হয় তাহলে প্রোটিনটির আপেক্ষিক আণবিক ভর কত। তাহলে এখানে টেম্পারেচারটা দেওয়া আছে প্রথমত 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটা কেলভিনে কনভার্ট করলে 300 ডিগ্রিকে 300 কেলভিন হবে, এটা একটা দেওয়া আছে। আর দেওয়া আছে প্রোটিনের ভর দেওয়া আছে, প্রোটিনের ভর মানে W2 দেওয়া আছে 2.5 গ্রাম। ঠিক আছে, তাহলে N2 সমান কত পেয়ে যাব, W2 বাই হচ্ছে M2, যেখানে W2 দেওয়া ছিল 2.5 বাই হচ্ছে M2। তাহলে অতএব সি সমান সমান আমরা কী পেয়ে যাচ্ছি, অতএব সি সমান সমান আমরা পেয়ে যাব N2 বাই হচ্ছে V1 ইন্টু হলো 1000। দেখো V1 এর ভ্যালু কিন্তু দেওয়া আছে এখানে, এই যে V1 এর ভ্যালু দেওয়া আছে, তাহলে N2 পেয়ে গেছে, ওটা ইন্টু মানে হচ্ছে 2.5 বাই হলো M2 ইন্টু 1000 বাই V1 এর ভ্যালু কত দেওয়া আছে 600 দেওয়া ছিল, তাহলে এরকমভাবে এটা কেটে গেল। ঠিক আছে, তাহলে এটা এবার 2.5 এটা এরকমই থাকছে তাহলে আপাতত, তাহলে এটা থাকছে কত 25 বাই হচ্ছে 6 M2, এটা সি এর ভ্যালু আমরা পেলাম। এবার এইদিকে আমি যদি অ্যান্সারটা করি, এটা বলছে অভিস্রবণ চাপ, অভিস্রবণ চাপ মানে হচ্ছে পাই সমান সমান আমরা CRT আমরা জানি। ঠিক আছে, পায়ের ভ্যালু দেওয়া আছে, সি এর ভ্যালু জানা নেই, তাহলে আমরা আগে এটাকে সিম্পলিফাই করে নিই। সি এর ভ্যালু কত বললাম, সি এর ভ্যালু হচ্ছে 25 বাই হচ্ছে 6 M2 ইন্টু হচ্ছে RT। তাহলে দেখো এই M2টা এদিকে আমি নিয়ে যদি চলে আসি তাহলে M2 সমান সমান আমরা কী পেয়ে যাবো, M2 সমান সমান পেয়ে যাবো 25 বাই হচ্ছে 6 পাই ইন্টু হলো RT। তাহলে এখানে 25 বাই হচ্ছে 6 ইন্টু পায়ের ভ্যালু কত হচ্ছে 25 দেওয়া আছে না, 25 মিলিমিটার Hg। আচ্ছা 25 মিলিমিটার Hg মানে হলো এই যে 25 মিলিমিটার Hg মানে হলো 25 বাই হচ্ছে 760 ATM। হ্যাঁ, তাহলে আমি এখানে বসাতে পারি 25 বাই হচ্ছে 760 ইন্টু হচ্ছে 0.082 ইন্টু হলো টেম্পারেচার হচ্ছে 300। তাহলে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো, তাহলে কত ভ্যালুটা আসবে গো, এটাকে যদি সিম্পলিফাই করে দাও তাহলে তোমার ভ্যালুটা আসবে মোটামুটি আসবে এর কাছাকাছি, মানে 3120 এরকম ভ্যালু আসবে, 0.9 এরকম কিছু আসবে। তাহলে এর রাইট অ্যান্সার কার সাথে মিলছে, এই নাম্বারের সাথে কাছাকাছি যাচ্ছে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে তোমার এই নাম্বার। পরবর্তী কোশ্চেন 0.3 গ্রাম ইউরিয়াকে আপেক্ষিক আণবিক ভর দেওয়া আছে, জলে দ্রবীভূত করা হলে দ্রবণটির স্বাভাবিক স্ফুটনাঙ্ক কত হবে। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়নটা আগে বের করতে হবে। স্ফুটনাঙ্কের উন্নয়ন যদি বের করি তাহলে এটা হচ্ছে ডেল্টা টিবি সমান সমান হচ্ছে
কে বি ইন্টু হচ্ছে এম। তাহলে আমি আগে এম এর ভ্যালুটা আগে বের করে নিই। এখানে দেওয়া আছে W2 সমান 0.3 গ্রাম আর M2 দেওয়া আছে 60 গ্রাম, মানে ইউরিয়ার আণবিক ভর। তাহলে আমরা N2 পেয়ে যাচ্ছি, অতএব N2 পেয়ে গেলাম 0.3 বাই হচ্ছে 60 সমান সমান এটা পেয়ে যাচ্ছি 0.3 বাই 60 করলে আমরা পেয়ে যাব 0.005। ঠিক আছে, আর দেওয়া আছে W1টা দেওয়া আছে, জলের ওজনটা দেওয়া আছে, জলের ভর দেওয়া আছে 50 গ্রাম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি মোলালিটি M সমান সমান পেয়ে যাচ্ছি N2 বাই হচ্ছে W1 ইন্টু হলো 1000, 0.005 বাই হচ্ছে W1 50 ইন্টু হলো 1000। তাহলে একটা শূন্য কাটছে, আর এই 5 যদি কাটি তাহলে এখানে আসবে 0.001। তাহলে এটা এম এর ভ্যালু কত পেয়ে যাচ্ছি গো? এম এর ভ্যালু পেয়ে যাবো 0.1 মোলাল। তাহলে এখানে কেবির ভ্যালু এখানে অবশ্যই দেওয়া আছে, তাহলে এখানে ভ্যালুগুলো আমরা পুট করে দিই। কেবির ভ্যালু দেওয়া আছে 0.52 আর এম এর ভ্যালু পেয়ে গেলাম 0.1 সমান সমান তাহলে কী হয়ে যাবে 0.052। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? আচ্ছা, এখানে রাইট অ্যান্সার তাহলে এখানে বলছে স্বাভাবিক স্ফুটনাঙ্ক। হ্যাঁ, স্বাভাবিক স্ফুটনাঙ্ক। তাহলে আমাদের বের করতে হবে TB0 বের করতে হবে। TB0 বের করি, তাহলে আমাদের স্ফুটনাঙ্কের উন্নয়ন হচ্ছে এত। তাহলে আগে ছিল স্ফুটনাঙ্ক কত ছিল? 100 ছিল, আর পরে বৃদ্ধি পেল 0.052 বৃদ্ধি পেল, তাহলে এটা হয়ে যাবে 100.052। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 100 এই যে এ নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো, এটাও আগের মতো অনুরূপ কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটা তোমরা নিজে থেকে করবে। ঠিক আছে, চলো তাহলে পরবর্তী চলা যাক। বলছে নিম্নোক্ত 0.1 মোলার জলীয় দ্রবণগুলির মধ্যে কোনটির হিমাঙ্ক সর্বাধিক? কার হিমাঙ্ক সব থেকে বেশি? এখন হিমাঙ্কের অবনমন যার কম হবে তার হিমাঙ্ক বেশি হবে। যদি কম হয় হিমাঙ্ক অবনমন, তাহলে তার হিমাঙ্ক অবনমন যদি কম হয় তাহলে হিমাঙ্কটা কী হবে? বেশি হবে। হিমাঙ্কটা যদি কমে যায়, অবনমন মানে কি? হিমাঙ্কের অবনমন মানে হিমাঙ্ক কমে যাওয়া। তাহলে হিমাঙ্ক যার কম হবে হিমাঙ্কের অবনমন যার কম হবে তার হিমাঙ্কটা বেশি থাকবে। তাহলে আমরা জানি যে হিমাঙ্কের অবনমন সমান সমান ভ্যান্ট অফ গুণকের সূত্র থেকে আমরা জানি যে ভ্যান্ট অফ ফ্যাক্টরের সূত্র থেকে হিমাঙ্কের অবনমন থেকে আমরা জানি যে ডেল্টা TF সমান সমান I ইন্টু KF ইন্টু M। এই যে দেখো আই ফ্যাক্টরটা আছে, এর ক্ষেত্রে আই ফ্যাক্টর আই এর ভ্যালু হচ্ছে, এর ক্ষেত্রে আই সমান সমান হচ্ছে, এর ক্ষেত্রে আই সমান সমান হচ্ছে। এটাকে যদি ভাঙে তাহলে দুটো আইন তৈরি করবে, তার মানে এর ভ্যালু হচ্ছে 2। এখানে আয়ের ফ্যাক্টর হচ্ছে 2 আর এখানে 3, 2 আর 3 কত হবে? এখানে হবে 5 আয়ের ভ্যালু, এখানে আয়ের ভ্যালু হবে 3, আর এখানে আয়ের ভ্যালু এটা কি আয় নিতে হবে না, তাহলে এখানে আয়ের ভ্যালু হবে 1। তাহলে এবার দেখো আয়ের ভ্যালু সব থেকে কম কার? এটার আয়ের ভ্যালু সব থেকে কম হচ্ছে। এটাতে আয়ের ভ্যালু যদি কম হয় তাহলে এর হিমাঙ্কের অবনমন কি সব থেকে কম হবে? হিমাঙ্কটা অবনমনটা কম হবে, তাহলে হিমাঙ্কটা বেশি থাকবে এরই। তাহলে ডি হবে রাইট অ্যান্সার। পরবর্তী যে রক্তের অভিস্রবণ চাপ 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এত এটিএম হলে সম অভিস্রবণীয় গ্লুকোজ দ্রবণের গাঢ়ত্ব মোলস পার লিটার এককে নির্ণয় করো। তাহলে এখানে টেম্পারেচারটা দেওয়া আছে, টেম্পারেচারটা লিখি। এখানে টেম্পারেচার কত আছে? টেম্পারেচার দেওয়া আছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটাকে যদি আমি কেলভিনে করি তাহলে এটা হয়ে যাবে 310 কেলভিন। এরপরে প্রেসার দেওয়া আছে, উষ্ণতা এত এটিএম হলে অভিস্রবণ চাপটা দেওয়া আছে, এখানে পায়ে দেওয়া আছে 7.65 এটিএম। আর এখানে বলা আছে গ্লুকোজ দ্রবণের গাঢ়ত্বটা বের করতে বলেছে, মানে সিটা বের করতে বলেছে। তাহলে আমরা জানি পাই সমান সমান CRT, তাহলে বা সি সমান সমান পাই বাই হচ্ছে RT হবে, পাই বাই RT। পায়ের ভ্যালু কত পেয়েছি? পায়ের ভ্যালু হচ্ছে 7.65 আর আর এর ভ্যালু আমরা জানি, 0.082 ইন্টু টেম্পারেচার হচ্ছে 310। তাহলে এখান থেকে মোলার গাঢ়ত্বটা কত পেয়ে যাচ্ছি গো? মোলার গাঢ়ত্বটা হয়ে যাবে 7.65 ডিভাইড হচ্ছে 0.082 হচ্ছে 310। তাহলে এটা পেয়ে যাব আমরা 0.30 কী পেলাম? মোলার পেলাম। হ্যাঁ, তাহলে এটাই কী হয়ে যাবে তার? এটা হয়ে যাবে গ্লুকোজের গাঢ়ত্ব। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার বি নাম্বার। পরবর্তী কোশ্চেন, এটা অনুরূপ কোশ্চেন। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সারটা তোমরা করবে সিমিলারলি।
পরবর্তী 37 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 2 লিটার জলে কত গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করলে তা রক্তের সঙ্গে আইসোটোনিক। আইসোটোনিক মানে কি? আইসোটোনিক মানে হচ্ছে পাই সমান সমান হবে পাইয়ের গ্লুকোজ সমান সমান হবে রক্তের গ্লুকোজের সমান। হ্যাঁ, পায়ের ভ্যালুটা দুজনের সেম হবে। তাহলে এখানে 37 ডিগ্রি টেম্পারেচার দেওয়া আছে, তাহলে টেম্পারেচার এটা কত 37 ডিগ্রি সেন্টিগ্রেড মানে হয়ে গেল তোমার এটা 310 কেলভিন। আর দেওয়া আছে 2 লিটার জল, তার মানে এখানে V1টা দেওয়া আছে 2 লিটার, তার মানে এটা হলো 2000 ml এটা বলেছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? গ্লুকোজ কত গ্রাম গ্লুকোজ মানে W2টা বের করতে হবে। তাহলে আমরা জানি, আচ্ছা এটা এখান থেকে বের করতে হবে গ্লুকোজের ডাব্লু কত আছে এটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি যে পাই সমান সমান হচ্ছে CRT, ঠিক আছে। তাহলে অতএব পাই সমান সমান আমরা কী পাবো? পাইয়ের সমান সি এর ভ্যালু আমরা কি জানি? সি মানে হচ্ছে N2 বাই হলো V1 ইন্টু 1000, ঠিক আছে। এটা হলো সি এর মান ইন্টু বাইরে কে ছিল RT থাকছে। তারপরে দেখো আমি এটাকে এইভাবে লিখলাম N2 ইন্টু হলো 1000 RT বাই হচ্ছে V1। তাহলে এই N2কে আমি এইভাবে লিখতে পারি কিনা বলো? N2 মানে কি W2 বাই হচ্ছে M2, ঠিক তো, ইন্টু হলো 1000 RT বাই হলো V1। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি গো? এখানে এটা হলো পাই। তাহলে এখান থেকে আসি আমি, ধরো W2 যদি নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে তাহলে পাই ইন্টু M2 ইন্টু V1। আর এটা কি হয়ে যাবে? এটা উল্টে যাবে, না 1000 RT চলে আসবে নিচে। তাহলে এখানে পায়ের ভ্যালু দেখো, পায়ের ভ্যালু এখানে দেওয়া আছে, এই যে পায়ের ভ্যালু দেওয়া আছে 7.65 ইন্টু হচ্ছে M2 ভ্যালু, গ্লুকোজের M2 কত? গ্লুকোজের M2 হচ্ছে তোমার 180 গ্রাম। তাহলে এখানে লিখবো 180 ইন্টু V1 দেওয়া আছে 2000 ml বাই হচ্ছে 1000। আর এর ভ্যালু হচ্ছে 0.0821 ইন্টু হলো টি এর ভ্যালু হচ্ছে 310, মোটামুটি পেয়ে যাচ্ছি 108.2 গ্রাম। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে কোনটা দেখে বুঝতে পারছো? রাইট অ্যান্সার হয়ে গেল আমাদের 108। হ্যাঁ, রাইট অ্যান্সার হচ্ছে, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার 108। পরবর্তী কোশ্চেন যে 100 গ্রাম জলে 6 গ্রাম ইউরিয়া 9 গ্রাম গ্লুকোজ দ্রবীভূত করে একটা দ্রবণ প্রস্তুত করা হলো, যদি KF এর ভ্যালু এত থাকে তবে দ্রবণটির হিমাঙ্ক কত হবে? তাহলে এরকম একটা অঙ্ক তৈরি করে বের করলাম। হ্যাঁ, তাহলে তোমায় এটা যদি বের করো, এটা ধরো N1 যদি বের করো, N1 হচ্ছে 6 বাই হচ্ছে 60 সমান সমান কত হচ্ছে 0.1। আর এই যে এই গ্লুকোজটার যদি তুমি বের করো, এটার মোল যদি বের করো, এটার মোল ধরলাম N2, তাহলে এটার মোল কত পেয়ে যাবো? এটার মোল হয়ে যাচ্ছে 9 বাই হচ্ছে 180 সমান সমান 9 বাই 180 মানে হলো 9 ডিভাইডেড বাই 180 মানে হচ্ছে 0.05। তাহলে মোট মোল N সমান সমান কত হয়ে যাচ্ছে গো? N1 প্লাস N2। তাহলে এটা আমি কত পেয়ে যাচ্ছি? এটা হচ্ছে 0.1 প্লাস হচ্ছে 0.05 সমান সমান, তাহলে এটা হয়ে গেল সমান সমান এটা 0.15, এত মোল হয়ে গেল। এবার এটা থেকে তাহলে আমি কী বের করবো? এটা থেকে আমি মোলালিটি বের করতে পারবো। তাহলে মোলালিটি সমান সমান কত হয়ে যাচ্ছে? মোলালিটি হয়ে যাচ্ছে তোমার N2 বাই হচ্ছে W1 ইন্টু হচ্ছে 1000। N2 এর ভ্যালু হচ্ছে 0.15 বাই হচ্ছে W1 এর ভ্যালু দেওয়া আছে 100 গ্রাম ইন্টু হচ্ছে 1000। তাহলে এটা যদি কাটাকাটি করো, এটা কাটলো, এটাও কাটলো, তাহলে এটা হয়ে যাবে 1.5 মোলার। এবার আমাকে কী বের করতে হচ্ছে? KF এর ভ্যালু দেওয়া আছে, তাহলে ডেল্টা TF বের করতে হবে। তাহলে আমি ডেল্টা TF সমান সমান হচ্ছে KF ইন্টু M। তাহলে KF এর ভ্যালু হচ্ছে 1.86 ইন্টু হচ্ছে M এর পেয়েছি 1.5। তাহলে এটা যদি আমি মাল্টিপ্লাই করি 1.86 ইন্টু হচ্ছে 1.5, তাহলে এটা আসবে 2.79। এটা পেয়ে গেলাম ডেল্টা TF। তাহলে TFটা কত পেয়ে যাব? TF দ্রবণটা TF হয়ে যাবে, TF মানে হচ্ছে 0, আচ্ছা 0 ডিগ্রি তো না, এটা কেলভিনে যখন বের করবো তখন এটা হয়ে যাবে 273 কেলভিন। তাহলে এটা হবে 273 মাইনাস 2.79,
তাহলে এটা হয়ে যাবে আমাদের 273 মাইনাস 2.7, তাহলে এটা 270 পয়েন্ট হচ্ছে 2, এইরকম হয়ে যাবে অ্যান্সার। তাহলে রাইট অ্যান্সার দেখো কোনটা আছে, রাইট অ্যান্সার হচ্ছে সি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে পরবর্তী কোশ্চেন, যে মানব দেহের রক্তে এত গ্লুকোজ এত দ্রবণের আইসোটোনিক হলে রক্তের অভিস্রবণ চাপ করো। তাহলে দেখো যে এইরকম যদি থাকে, এই অঙ্কগুলো সহজ। এইটা যদি থাকে তাহলে গ্লুকোজের M2 বা দ্রাবকের ভর, এটা হবে দ্রাবকের ভর পেয়ে যাচ্ছি 5.722 গ্রাম, আর দ্রবণের আয়তনটা হচ্ছে 100 ml। টেম্পারেচার দেখো এখানে দেওয়া আছে 27 ডিগ্রি টেম্পারেচার, 27 ডিগ্রি, এটা মানে হচ্ছে 300 কেলভিন। তাহলে এটুকু আমরা পেলাম। এবার অভিস্রবণ চাপ বের করতে বলেছে। অভিস্রবণ চাপ মানে হচ্ছে পাই সমান সমান CRT। তাহলে এখান থেকে আমাকে সি এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে সি সমান সমান কত পেয়ে যাবো স্যার? আচ্ছা, এখানে গ্লুকোজ বলা আছে না, তো গ্লুকোজের ক্ষেত্রে আণবিক ভর M2 সমান সমান কত? গ্লুকোজের আণবিক ভর M2 সমান সমান হচ্ছে 180। তাহলে M2 যদি 180 হয় তাহলে N2 কত হয়ে যাবে? N2 হয়ে যাবে, N2 হচ্ছে 5.22 বাই M2, তাহলে 5.722 বাই হচ্ছে 180 তোমার 0.032, এত হলো মোলার। তাহলে এবার সি এর ভ্যালু আমি এখান থেকে বের করতে পারবো। সি মানে হচ্ছে N2 বাই হচ্ছে W1 ইন্টু হচ্ছে 1000, এটা W1 কেন, এটা হবে V1 হবে, এটা হবে তোমার V1। তাহলে এটা সমান সমান আমরা পেয়ে গেলাম 0.032 বাই V1 ছিল, V1 এর মান ছিল 100, আর এদিকে হচ্ছে 1000, তাহলে 1000 100 কেটে গেল, তাহলে এটা 10 যদি হয় তাহলে 0.32, এত মোলার পেয়ে গেলাম। তাহলে এবার দেখো আমি এটা এবার বের করব, পাই সমান CRT। তাহলে পাই এর ভ্যালু আমি এখানে পেয়েছি 0.32 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 0.082 ইন্টু টেম্পারেচার হচ্ছে 300, তাহলে এটা 7.87। তাহলে রাইট অ্যান্সার কোনটা হচ্ছে গো? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তাহলে আমাদের এ নাম্বারটা। পরবর্তী কোশ্চেন বলছে হিমাঙ্কের মোলাল অবনমন ধ্রুবকের SI একক। SI একক কী আছে? SI একক ওই হিমাঙ্কের মোলাল অবনমন ধ্রুবক, হ্যাঁ, মানে এই যে এটা ডেল্টা TF সমান এই যে KF আছে না, KF ইন্টু M। তো KF এর যদি আমি ইউনিট বের করি তাহলে KF সমান কী পাচ্ছি? ডেল্টা TF বাই হচ্ছে M, আর ডেল্টা TF এর এটা হচ্ছে উষ্ণতা, হচ্ছে এটা TF এর উষ্ণতা কেলভিন, আর M এর উষ্ণতা হচ্ছে কি মোল পার হচ্ছে কেজি। তাহলে এটা সমান সমান কী পেয়ে যাচ্ছি? কেলভিন মোল ইনভার্স কেজি, সি নাম্বারের সাথে মিলছে। পরবর্তী এখানে দেওয়া আছে কেবি বাষ্পচাপের আপেক্ষিক অবনমন, অভিস্রবণ চাপ, দ্রবণের অভিস্রবণ চাপ, আর অ্যাজিট্রপিক দ্রবণ। তাহলে আমি নিচে দিকে যদি দেখি অ্যাজিট্রপিক দ্রবণ কোনটা হবে গো? দ্রবণে থাকা বাষ্পের উপাদানের সমান, মানে এটা হবে ডি নাম্বারটা। এটা দ্রবণের অভিস্রবণ চাপ সমান, দ্রবণের অভিস্রবণ চাপ যদি সমান হয় তাহলে সেটাকে বলা হয় আইসোটোনিক। আপেক্ষিক অবনমন এটা হচ্ছে সংখ্যাগত ধর্ম। তাহলে কেবিটা কী থাকবে? বাকি কে থাকবে? সি হচ্ছে এটা। তাহলে CABD কোথায় আছে? CABD, তাহলে বি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। পরবর্তী, ঘরের উষ্ণতায় এত গাঢ়ত্ব বিশিষ্ট গ্লুকোজ সুক্রোজের দুটি পৃথক জলের দ্রবণের অভিস্রবণ চাপ যথাক্রমে P1 ও P2 হলে সঠিক সম্পর্কটি কত? গাঢ়ত্ব বিশিষ্ট সুক্রোজ ও গ্লুকোজ সুক্রোজ। তাহলে এখানে পাই সমান সমান আমরা কী জানি? পাই সমান সমান CRT। তো দুটোর ক্ষেত্রে মোল দেওয়া আছে কত? 0.1 মোলার। তাহলে দুটোতে যদি 1 মোলার হয় তাহলে তাদের অবশ্যই তাদের অভিস্রবণ চাপের মান P1 সমান P2 হবে, যেহেতু এটা কি দুটোতেই সেম। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার বি নাম্বার। পরবর্তী, এটা অনুরূপ কোশ্চেন ছিল। এনে বলছে যে 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের জলের দ্রবণের অভিস্রবণ চাপ এত গ্লুকোজের জলের দ্রবণের অভিস্রবণ চাপ কত? তাহলে এটা যদি বের করি, এটার সূত্র হচ্ছে যে এখানে পাই সমান হচ্ছে I ইন্টু
সিআরটি, কারণ এটা আয়নিত হয়। এখানে দেখো যে আয়নিত কটা আয়ন তৈরি করবে, দুটো আয়ন তৈরি করবে, তাহলে এটা এখানে পাই সমান হয়ে যাবে 2 সিআরটি। হ্যাঁ, আর এটা দেখো এটা আছে 0.1 মোল আর 0.1 মোল আর গ্লুকোজ, তাহলে এখানে এর পাইটা কী হবে, এখানে এর পাইটা পাই সমান এখানে হয়ে যাবে শুধুমাত্র সিআরটি, এখানে কোনো আয় থাকবে না, যেটা এটা আয়নিত হচ্ছে না। হ্যাঁ, তাহলে এখানকার পাই এটাকে লিখলাম গ্লুকোজ। হ্যাঁ, এটা হচ্ছে গ্লুকোজ আর এটা হচ্ছে NaCl। তাহলে দেখো যে এরা কি বলছে, এরা দ্রবণে অভিস্রবণ চাপের যদি সমান হয়, অভিস্রবণ চাপের ভ্যালুটা কত হবে, তাহলে আমি দেখি পাই অফ NaCl হচ্ছে 2 CRT। দেখো যে সিআরটি মানে কি, সিআরটি মানে হচ্ছে এটা, যেটা হচ্ছে গ্লুকোজ হচ্ছে সিআরটির ভ্যালু, তাই আমি লিখতে পারি 2 ইন্টু পাই অফ গ্লুকোজ। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে গ্লুকোজের জলের দ্রবণে দ্বিগুণ হবে, তাহলে এটা হয়ে যাবে কি প্রায় দ্বিগুণ হবে, রাইট অ্যান্সার। স্ফুটনাঙ্কের উন্নয়ন ধ্রুবকের একক, স্ফুটনাঙ্কের উন্নয়ন দেখো হিমাঙ্কের অবনমন, স্ফুটনাঙ্কের উন্নয়ন এগুলোর ইউনিট সেম। হ্যাঁ, তাহলে এর স্ফুটনাঙ্কের উন্নয়ন, তাহলে এটা যদি আমি বের করি স্ফুটনাঙ্কের উন্নয়ন টিবি সমান হচ্ছে কেবি ইন্টু হচ্ছে এম, তাহলে কেবি সমান হচ্ছে টিবি বাই এম। দেখো টিবির হচ্ছে কেলভিন আর এম এর হচ্ছে কত মোলস পার কেজি, তাহলে এটা সমান কী পেয়ে যাচ্ছি কেলভিন কেজি আর মোলের ইনভার্স, তাহলে রাইট অ্যান্সার কেলভিন কেজি মোল ইনভার্স, তাহলে বি নাম্বারটা। পরবর্তী 0.1 মোল আর জলের দ্রবণের মধ্যগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সর্বাধিক। স্ফুটনাঙ্কের ওইখানে দেখো যে তাহলে এটা সর্বাধিক কার স্ফুটনাঙ্ক হবে, যার উন্নয়ন বেশি হবে, স্ফুটনের উন্নয়ন বেশি হবে, তার স্ফুটনাঙ্ক সর্বাধিক হবে। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কার ওপর নির্ভর করছে, এখানে টিবি সমান হচ্ছে আই ইন্টু কেবি ইন্টু এফ, আই ইন্টু কেবি ইন্টু এম। তাহলে দেখো যে এখানে স্ফুটনাঙ্কের উন্নয়ন নির্ভর করবে যেটার উপর, সেটা হচ্ছে আয়ের ভ্যালুর উপর। তাহলে এখানে দেখো আয়ের ভ্যালু কার কত আছে, এখানে আয় সমান এর আয় সমান হচ্ছে কটা আয়ন, এখানে দুটো আর একটা, তিনটে আয়ের ভ্যালু হচ্ছে 3, এখানে আয়ের ভ্যালু হচ্ছে 2, এখানে আয়ের ভ্যালু হচ্ছে 1 আর এটাতে আয়ের ভ্যালু হচ্ছে 1। তাহলে স্ফুটনাঙ্কের উন্নয়ন কার বেশি হবে, এখানে যেহেতু উন্নয়ন এর বেশি, এখানে আয় এর ভ্যালু 3 আছে, তাহলে এটারই কী হবে স্ফুটনাঙ্ক সর্বাধিক হবে। অনুরূপ প্রশ্ন, তাহলে এই কোশ্চেন অ্যান্সারটা তোমরা করবে সিমিলারলি। 17 নম্বর, লোহিত রক্তকণিকা পাতিত জলে রাখলে রক্তকণিকার কোষীয় তরল মধ্যস্থ চাপ বৃদ্ধি পায়। তাহলে রক্তকণিকাকে যদি রাখি তাহলে রক্ত থেকে এটা বৃদ্ধি পায়, ঠিক। লোহিত কণিকার কোষীয় তরলে লবণের গাঢ়ত্ব বৃদ্ধি হয়, তাহলে এটাও সঠিক। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। এটা বলছে 0.1 মোলার ইউরিয়া দ্রবণের তুলনায় এই দ্রবণের হিমাঙ্কের অবনমনের মান। তাহলে এখানে এই যে হিমাঙ্কের অবনমন, এটা হয়ে যাবে তোমার ডেল্টা টিএফ। যদি এখানে মোলারিটি দেওয়া আছে, কিন্তু যেহেতু জলীয় দ্রবণের ক্ষেত্রে মোলারিটি আর মোলারিটি প্রায় সেম হয়, কাছাকাছি সেম হয়। হ্যাঁ, তার জন্য আমরা এটা লিখতে পারবো কেএফ ইন্টু এম, যেখানে এম এর ভ্যালু হচ্ছে 0.1, তার মানে হচ্ছে 0.01 ইন্টু হচ্ছে কেএফ। আর এটার ক্ষেত্রে যদি বের করি, আমি বের করি তাহলে এটাতে দেখো এটা যেহেতু আয়নিত হতে পারে, তাহলে এটা কি হয়ে যাবে আয় হয়ে যাবে কেএফ ইন্টু হচ্ছে এম। এখানে আয়ের ভ্যালু কত, এখানে আয়ের ভ্যালু হচ্ছে 3 আর এটা কেএফ ইন্টু মোলারের ভ্যালু হচ্ছে 0.01, তাহলে এটা প্রায় 3 দিয়ে গুণ হচ্ছে কিনা, 3 গুণ আছে, তাহলে প্রায় 3 গুণ হবে, এটা প্রায় 3 গুণ হবে, তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এই নাম্বারটা, 3 গুণ হচ্ছে না। পরবর্তী কোশ্চেন যে দেখো এখানে বলছে নিম্নলিখিত কুঞ্জটি রাউল্টের সূত্র অনুযায়ী ধনাত্মক বিচ্যুতি দেখাবে। তাহলে এখানে ধনাত্মক বিচ্যুতি দেখায় যে এটা হচ্ছে বেনজিন আর ইথানলের দ্রবণ। আর ঋণাত্মক এখানে কি আছে ঋণাত্মক বিচ্যুতি, তাহলে ঋণাত্মক বিচ্যুতি দেখাবে অ্যাসিটোন আর ক্লোরোফর্মের দ্রবণ। এনে বলছে এত ইউরিয়া, তারপরে তো এই দ্রবণগুলির ক্ষেত্রে ক্রমবর্ধমান স্ফুটনাঙ্কের
স্ফুটনাঙ্কের সঠিক ক্রমটি হলো। তাহলে এখন দেখো যে স্ফুটনাঙ্ক এরা প্রত্যেককে কিন্তু আয়নিত হতে পারে। না দেখো এটা আয়নিত হতে পারে, কিন্তু এটা আয়নিত হতে পারে না, এটা আবার আয়নিত হতে পারে, এটাও আয়নিত হতে পারে। তাহলে এদের ক্ষেত্রে আমি বের করি, এদের ক্ষেত্রে কী বের করবো? এদের ক্ষেত্রে যদি দেখা হয় যে 0.1 নাম্বারে আছে 0 কেন থাকবে, এটা আছে 10 টু দ্য পাওয়ার -4 মোলার NaCl এর এটা হয়ে যাবে কত হয়ে যাবে গো? এটাতে আয়ন হচ্ছে 2, মানে 2 × 10 টু দ্য পাওয়ার -4, হ্যাঁ এরকম থাকবে। তারপরে দেখো 10 টু দ্য পাওয়ার -3 ইউরিয়া, এটা কত থাকছে? এটা যত আছে ততই থাকবে, 10 টু দ্য পাওয়ার -3 থাকবে। এটা আছে, তারপরেটা আছে 10 টু দ্য পাওয়ার -3 মোলার ক্যালসিয়াম ক্লোরাইড। তাহলে এখানে আয়ন কটা হবে? ক্যালসিয়াম একটা আর ক্লোরিন হচ্ছে দুটো, তার মানে 3টা আয়ন, তার মানে এটা 3 × 10 টু দ্য পাওয়ার -3। তারপরে এটা হচ্ছে 10 টু দ্য পাওয়ার -2 মোলার NaCl। তাহলে এটা হচ্ছে 2 × 10 টু দ্য পাওয়ার -2, কারণ কি এটা NaCl দুটো আয়ন আছে। তাহলে এখানে সব থেকে বেশি কী হলো? সব থেকে বেশি হয়ে যাচ্ছে কি কত নাম্বারটা? 4 নাম্বারটা সব থেকে বেশি। তারপরে আছে 3 নাম্বারটা, তারপরে হবে 2 নাম্বার, তারপরে হবে 1 নাম্বার। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে, আচ্ছা এটাই হবে 4, 3, 2, 1, তাহলে নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। এত গ্রাম বেঞ্জিনে একটি দ্রাবের এত দ্রবীভূত করলে বেঞ্জিনের হিমাঙ্ক এত অবনমিত হয়, দ্রবণটির আণবিক ভর কত হবে? তাহলে দেখো এই অঙ্কটা আমরা করলাম একটু আগে, হ্যাঁ এই অঙ্কটা একটু আগে করলাম। এই অঙ্কটা কীরকম? হ্যাঁ এই যে দেখো এই অঙ্কটা এখানে কী বের করেছি? আণবিক ভর বের করেছিলাম, ঠিক আছে। তাহলে এইভাবে ওই অঙ্কটা করবে, সেম প্রসেস, ঠিক আছে। তাহলে চলো নেক্সট কী কী দেওয়া আছে? এখানে দেওয়া আছে টি এর ভ্যালু দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তার মানে এটা হয়ে যাচ্ছে 373 কেলভিন। তারপরে দেখো এখানে চাপ দেওয়া আছে, মানে পিটা দেওয়া আছে, পি দেওয়া আছে 746.6 mmHg। আর আমরা জানি P0 ভ্যালু হচ্ছে 760 mmHg, এটা হচ্ছে বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে ডেল্টা পি সমান সমান আমরা কী পেয়ে যাবো? P0 মাইনাস হচ্ছে পি, তাহলে এটা সমান সমান 760 মাইনাস হচ্ছে 746.64 এত হয়ে যাবে এত mmHg। এবার এখানে একটা জিনিস লক্ষ্য করি, এই যে এটা দেওয়া আছে না, এটার মানে হলো, এটার মানে আমরা কী পাচ্ছি? এখান থেকে আমরা পাচ্ছি দ্রাবের ভর W2 পেয়ে যাচ্ছি 12.2 গ্রাম। তারপরে দেখো M2টা আমাদেরকে কী করতে হবে? M2টা বের করতে হবে। আর পেয়ে যাচ্ছি এখানে W2 এত, তারপরে হচ্ছে দ্রবণের ভরটা হচ্ছে 100 গ্রাম। তাহলে দ্রাবকের ভর W1 সমান হচ্ছে 100 মাইনাস হচ্ছে 12.2 সমান এটা হয়ে যাবে তাহলে 80, এটা হবে 87.8 গ্রাম। এটুকু আমরা পেলাম। এবার এখানে দেখো রাউল্টের সূত্র থেকে আমরা কি জানি? রাউল্টের সূত্র থেকে আমরা জানি, রাউল্ট ল থেকে আমরা পাই যে x2 সমান হচ্ছে ডেল্টা পি বাই পি নট, এটা তো রাউল্টের সূত্র। তাহলে ডেল্টা পি হচ্ছে 13.4 বাই হচ্ছে পি হচ্ছে 760, পেয়ে যাচ্ছি 0.0176। তাহলে x2 এত, তাহলে x1 কত পেয়ে যাবো? x1 সমান আমরা পেয়ে যাবো 1 মাইনাস 0.0176 সমান 9824 এটা পেয়ে গেলাম। আমরা এবার পরবর্তী পেজে চলে আসি। x2 বাই x1 সমান হয় n2 বাই n1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, বা x2 বাই x1 সমান n2 মানে কি? n2 মানে হলো W2 বাই হলো M2, আর n1 মানে হচ্ছে W1 বাই হচ্ছে M1। তাহলে এটাকে আমরা একটু সিম্পল করে দিই, x2 বাই x1 সমান হচ্ছে
W2 M1 বাই হচ্ছে W1 M2। তাহলে এই M2টা আমি এইদিকে যদি নিয়ে চলে আসি, তাহলে এটা M2টা এইদিকে নিয়ে চলে আসলাম, আর এটা এইদিকে রেখে দিলাম W2 ইন্টু M1 বাই হচ্ছে W1 ইন্টু তাহলে X1 বাই হলো X2। এবার ভ্যালুগুলো তুমি পুট করে দাও। এখানে ভ্যালুগুলো কী ভ্যালু ছিল? W2 ছিল 12.2, M1 এর ভ্যালু ছিল M1 মানে জলের আণবিক ভর, জলের আণবিক ভর হচ্ছে 18, আর W1 পেয়ে গেছিলাম আমি 87.8, আর X1 পেয়েছি 0.98, কত পেয়েছিলাম? 0.9824, তারপরে পেয়েছিলাম এটা পেয়েছিলাম 0.0176। তাহলে এটাকে যদি কাটাকাটি করা যায় তাহলে কত আসছে দেখা যাক। 139.6 গ্রাম পার মোল। তাহলে রাইট অ্যান্সার দেখে নাও, রাইট অ্যান্সার তাহলে কোনটা হচ্ছে? রাইট অ্যান্সার হচ্ছে এই যে আমাদের মিলে গেছে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, যে প্রদত্ত কোন সংখ্যাগত ধর্ম দ্বারা প্রোটিন বা পলিমারের ভর নির্ণয় করা যায়? প্রোটিন বা পলিমারের ভর, আণবিক ভর কোথা থেকে নির্ণয় করলাম আমরা? অভিস্রবণ চাপ দিয়ে। এটা কোনো পদার্থের প্রকৃত দ্রবণ ও কলয়েডীয় দ্রবণের অভিস্রবণ চাপ যথাক্রমে π1 π2 হলে সঠিক সম্পর্কটি কী হবে? তাহলে π1 π2 যদি হয় তাহলে π1 এর ভ্যালু বেশি হবে π2 থেকে। নিম্নোক্ত দ্রবণগুলির মধ্যে কোনটির হিমাঙ্ক সর্বনিম্ন? হিমাঙ্ক সব থেকে কার কম? এইরকম একটা অঙ্ক করলাম আমরা, যে এখানে দেখতে হবে যে আয়ের ভ্যালুগুলো দেখতে হবে। এখানে আয়ের ভ্যালু হচ্ছে 1, এটাতে আয়ের ভ্যালু 2, আর এটাতে আয়ের ভ্যালু 3, আর এটাতে আয়ের ভ্যালু হচ্ছে 1। হ্যাঁ, তাহলে দেখো এখানে আয়ের ভ্যালু 3, তার মানে হিমাঙ্কের অবনমন এখানে সব থেকে বেশি হবে। হিমাঙ্কের অবনমন তাহলে এখানে সব থেকে বেশি হবে, তাহলে এরই হিমাঙ্ক সর্বনিম্ন হবে। অনুরূপ প্রশ্ন এটা করবে তোমরা নিজে থেকে। দ্রাবকের হিমাঙ্ক অবনমন দ্রবণের মোলার গাঢ়ত্ব, এটা হবে মোলাল গাঢ়ত্বের সমানুপাতিক। প্রদত্ত কোনটির জন্য বেশি উচ্চতায় বসবাসকারী রক্ত এবং কলাকোষীয় অক্সিজেনের গাঢ়ত্ব কমে? উচ্চ বায়ুমণ্ডলীয় চাপ না নিম্ন বায়ুমণ্ডলীয় চাপ, নিম্ন উষ্ণতা? তাহলে এটা হবে নিম্ন বায়ুমণ্ডলীয় চাপ। বায়ুমণ্ডলীয় চাপটা কমে যায়, যত উপরে যাওয়া যায় বায়ুমণ্ডলের চাপ আস্তে আস্তে কমতে থাকে। তারপরে দুটি সম্পূর্ণ মিশ্রণে অনাদর্শ দ্রবণ যখন অপরিবর্তিত সংযোজিত পাতিত হয় এবং একটা বিশুদ্ধ তরলের মতো আচরণ করে, তখন সেই দ্রবণটিকে বলা হয় অ্যাজিওট্রপিক। বিবৃতি মানে অ্যাজিওট্রপিক মিশ্রণে সংযুক্তির কোনো পরিবর্তন হয় না। অ্যাজিওট্রপিক মিশ্রণে সংযুক্তির, হ্যাঁ এটা সঠিক। অভিস্রবণ সর্বদা হাইপারটোনিক, দ্রবণ থেকে হাইপোটোনিক না, এটা ভুল লেখা আছে। কারণ কি? অভিস্রবণ চাপ, অভিস্রবণ মানে হলো জলের প্রবাহ। জলের প্রবাহ, এই প্রবাহটা কোন দিকে প্রবাহ গো? এই প্রবাহটা কোন দিকে? প্রবাহটা হলো বেশি ঘনত্ব থেকে, না সরি, প্রবাহটা হচ্ছে কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে, তো কম ঘনত্ব, এটাই তো কম ঘনত্ব যার, সেটাকেই বলা হয় কি? হাইপো। আর যার বেশি ঘনত্ব সেটাকে বলা হয় হাইপার। হ্যাঁ, তাহলে রাইট অ্যান্সার এখানে, তাহলে এটা কি? এটা ভুল ছিল। তাহলে এখানে কী হবে? 1 নম্বর সঠিক, 2 নম্বর ভুল। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দেখো এখানে একটি দ্রবণের প্রমাণ হিমাঙ্ক, এটির বিশুদ্ধ দ্রাবকের হিমাঙ্ক কী হবে? হিমাঙ্কটা কম হবে। আর এটা এই মোলাল হিমাঙ্ক ধ্রুবক, এটা কার প্রকৃতির উপর নির্ভর করে গো? এটা হচ্ছে দ্রাবের প্রকৃতির উপর, দ্রাবকের
প্রকৃতির উপর নির্ভর করে। নিম্নলিখিত কোন জোটটি আদর্শ দ্রবণ? তাহলে এটা হচ্ছে বেনজিনের দ্রবণটা হচ্ছে আদর্শ দ্রবণ। বেনজিন, এই যে বেনজিন আর ক্লোরোফর্মের দ্রবণ। পরবর্তী, একটি তরল তার বাষ্পের সঙ্গে স্ফুটনাঙ্কের সাম্যাবস্থায় আছে, এই দুটি দশার অণুগুলির মধ্যে সমান হবে। সমান কী হয়? সমান অবশ্যই এদের গতিশক্তিগুলো সমান হয়, মানে যতটা বেরোয় ততটা আবার প্রবেশ করে। কোথায় প্রবেশ করে? দ্রবণের মধ্যে প্রবেশ করে। পরবর্তী হচ্ছে যে পাহাড়ি রাস্তা পরিষ্কার করার জন্য রাস্তায় সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড ছড়ানো হয়। এটা ছড়ানো হয় কারণ কি? কারণ হচ্ছে লবণ, সোডিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম ক্লোরাইড জলের হিমাঙ্কের অবনমন ঘটায়। তাহলে এটাও সঠিক। জলের হিমাঙ্কের অবনমন ঘটালে কী হবে? যে জলটা অত সহজে গলবে না, ঠিক আছে? তাহলে দুটোই সঠিক। এটা হচ্ছে এরা। পরবর্তী কোশ্চেন, নিম্নোক্ত কোন অজৈব পদক্ষেপটি অর্ধবৃত্ত পর্দা হিসেবে কাজ করে? তাহলে এটা হচ্ছে তোমার কপার ফেরোসাইনাইড। তারপরে পরবর্তী কোশ্চেন দেখো যে KF ধ্রুবক হিমাঙ্ক অবনমনের সঙ্গে সম্পর্কিত, তা হলো এটা হবে তাহলে ক্রায়োস্কোপিক ধ্রুবক। পরবর্তী যে 0.1 মোলার ইউরিয়া গ্লুকোজ এবং সোডিয়াম ক্লোরাইড হিমাঙ্কের অবনমনের অনুপাত। তাহলে এখানে আয়ের ভ্যালু কত? এখানে আয়ের ভ্যালু হচ্ছে, এটাতে আয়ের ভ্যালু হচ্ছে আই সমান হচ্ছে 1। তারপরে গ্লুকোজ, এর আয়ের ভ্যালু কত? এর আয়ের ভ্যালু, এখানে আয়ের ভ্যালু কত হবে? 1 হবে। আর সোডিয়াম ক্লোরাইড, এখানে আয়ের ভ্যালু হচ্ছে, আয়ের ভ্যালু হলো এখানে 2। তাহলে এখানে যেহেতু এটা আয়ের ভ্যালুর উপর নির্ভর করে, তাহলে তাদের এদের অনুপাত হবে 1:1:2। এটাই হবে রাইট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখো যে বিবৃতি, সম অভিস্রবণ চাপযুক্ত দুটি দ্রবণের বাষ্পচাপ সমান হয়। তাহলে সম অভিস্রবণ চাপযুক্ত দুটি দ্রবণের বাষ্পচাপ কি সমান হবে? সমান হবে না। তাহলে এটা ভুল। বাষ্পচাপের অবনমন সংখ্যাগত ধর্ম নয়, এটা সঠিক। বাষ্পচাপের অবনমন সংখ্যাগত ধর্ম নয়, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনটা সংখ্যাগত ধর্ম। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ সঠিক নয়, কিন্তু আর সঠিক। তাহলে ডিটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে পরবর্তী কোশ্চেন দেখো, এখানে বলছে দ্রবণের সমবর্তী ধর্ম শুধু একক আয়তনের দ্রাবের, এটা হবে তাহলে কার উপর? কণার উপর নির্ভর করে। কণা, আর কিন্তু দ্রাবের প্রকৃতির উপর নির্ভরশীল নয়। প্রকৃতি, তাহলে এটা হবে কণা সংখ্যার প্রকৃতি। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে এ নাম্বার। পরবর্তী, বিশুদ্ধ জলে ইউরিয়া দ্রবীভূত যদি করা হয়, বিশুদ্ধ জলে যদি ইউরিয়া দ্রবীভূত করা হয়, দ্রবণের স্ফুটনাঙ্ক বাড়ে, স্ফুটনাঙ্ক কমে, দ্রবণের গলনাঙ্ক বাড়ে না গলনাঙ্ক কমে? তাহলে এটা হবে ইউরিয়া দ্রবীভূত করলে এটা স্ফুটনাঙ্ক বৃদ্ধি পায়। কেন স্ফুটনাঙ্ক বৃদ্ধি পাবে স্যার? কারণ ধরো এটা একটা দ্রবণ, এটা হচ্ছে দ্রবণ। আমি যদি এখানে ইউরিয়া দ্রবীভূত করি, তাহলে এর পৃষ্ঠ, তাহলে ইউরিয়ার কণাগুলো চলে আসবে, ইউরিয়ার কণা চলে আসবে। তো ইউরিয়ার কণা আসার জন্যে এখান থেকে তরলটা যে বেরোবে, এর তরলটা কম বেরোবে, তাহলে বাষ্পচাপ কম হবে। এখানে বাষ্পচাপ কী হবে? হ্রাস পেয়ে যাবে। আর বাষ্পচাপ যদি হ্রাস পেয়ে যায়, তাহলে কী হবে? তার স্ফুটনাঙ্ক বৃদ্ধি পেয়ে যাবে, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, নির্দিষ্ট তাপমাত্রায় একটি অনুদ্বায়ী দ্রবীভূত করার ফলে দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক হ্রাস দ্রবণের কী হবে? দ্রবণের দ্রাব এর মোলার গাঢ়ত্বের সাথে সমান হবে, ঠিক আছে? তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে স্যার? রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 42 নম্বর কোশ্চেন, যে কোনো দ্রবণে অনুদ্বায়ী দ্রবীভূত থাকলে, যদি অনুদ্বায়ী দ্রবীভূত থাকে, তাহলে দ্রবণের বাষ্পচাপ দ্রাবকের বাষ্পচাপের চেয়ে বেশি হয় না? বেশি হবে না, বাষ্পচাপ কমে যাবে। দ্রবণের বাষ্পচাপ দ্রাবকের বাষ্পচাপের চেয়ে কম হবে। তাহলে পরবর্তী কোশ্চেন এখানে বলছে অ্যাজোট্রপিক মিশ্রণে যে বিষয়টি এক হয়ে যায়, সেটা হচ্ছে দ্রাবের সংযুক্তি, বাষ্পের সংযুক্তি না, দ্রাবকের এবং বাষ্পের সংযুক্তি না। তাহলে দ্রবণের এবং বাষ্পের সংযুক্তি, এটা হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে দ্রবণের এবং বাষ্পের সংযুক্তি। পরবর্তী, আদর্শ দ্রবণের ক্ষেত্রে দ্রাব ও দ্রাবক উভয় মেনে চলে, তাহলে কি ডাল্টনের সূত্র, হেনরির সূত্র না, এটা হবে রাউল্টের সূত্র। এটা দেখো, নিম্নলিখিত কোনটি রাউল্টের সূত্রে ধনাত্মক বিচ্যুতি? তাহলে এখানে এখানে দেখো যে ধনাত্মক বিচ্যুতি মানে বাড়বে, ধনাত্মক মানে এরকম হচ্ছে, এটা হচ্ছে ধনাত্মক, আর এটা হলো ঋণাত্মক, এটা হলো নেগেটিভ, এটা হলো পজিটিভ। তাহলে দেখো এইরকম কোথায় আছে? এইরকম দেখো সি নাম্বারে আছে, এইরকমগুলো আছে, এই যে বেড়ে আছে না, বেড়ে আছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে তোমার ধনাত্মক বিচ্যুতি।
তাহলে পরবর্তী কোশ্চেন দেখো, এখানে দেওয়া আছে সোডিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, তাহলে এখানে সোডিয়ামের আয়ের ভ্যালু কত? সোডিয়ামের আয়ের ভ্যালু হচ্ছে আই সমান সমান হচ্ছে 2, আর এখানে দেখো গ্লুকোজের আয়ের ভ্যালু হচ্ছে আই সমান সমান হচ্ছে 1। তাহলে এখান থেকে আমি পাই অফ NaCl আমি পেয়ে যাচ্ছি 2 ইন্টু CRT। ঠিক আছে, এটা দিলাম C1RT, আর এটা তাহলে এখানে পাই অফ গ্লুকোজ সমান সমান পেয়ে যাচ্ছি, এটাকে নাম দিলাম C2RT। তাহলে এখন বলা আছে কি, বলা আছে যে বলেছে এটা দ্রবণটা হচ্ছে আইসোটোনিক যদি হয় তাহলে পাই অফ NaCl ইকুয়ালস টু পাই অফ গ্লুকোজ। তাহলে পাই অফ গ্লুকোজ কত পেয়েছি? 2C1RT সমান সমান হচ্ছে C2RT। দেখো RT এদিকে কেটে গেল, তাহলে 2C1 সমান সমান হচ্ছে C2, আর C1 এর ভ্যালু দেওয়া আছে তোমার এখানে 0.05 সমান সমান তাহলে C2। তাহলে অতএব আমি C2 পেয়ে যাচ্ছি, C2 সমান সমান হচ্ছে 0.1 মোলার। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার নাম্বার। পরবর্তী কোশ্চেন, যেখানে বলছে গ্লুকোজ দ্রবণে কত মোলার ইউরিয়া দ্রবণের সঙ্গে আইসোটোনিক। তাহলে এটাও সিমিলার কোশ্চেন ছিল, এখানে তোমাকে বের করতে হবে। এখানে কী বের করতে হবে? এখানে দেওয়া আছে এখানে তাহলে গ্লুকোজের W2 ভর পেয়ে গেলাম 3 গ্রাম, দ্রবণের আয়তন আছে 100 ml, আর গ্লুকোজের আণবিক ভর M2 সমান সমান আমরা জানি 180, তাহলে এর মোল সংখ্যা হয়ে যাবে 3/180 সমান সমান আমরা কত পেয়ে যাচ্ছি? তাহলে সমান সমান আমরা পেয়ে যাব 3/180, এটা পেয়ে 0.167, এটা পেয়ে যাচ্ছি 0.167। তাহলে এখান থেকে আমরা কি বের করতে পারবো? আমরা যেটা বের করতে পারবো সেটা হচ্ছে মোলার গাঢ়ত্ব বের করতে পারবো। মোলার গাঢ়ত্ব C সমান হচ্ছে N2 বাই হচ্ছে V1 ইন্টু হচ্ছে 1000 ইন্টু হচ্ছে 0.167 বাই হচ্ছে V1 আছে 100 গুণ হচ্ছে 1000 সমান সমান, এটা যদি কাটি এরকম কেটে যাবে, আর এখানে দুটো শূন্য 10 পড়ে থাকলে তাহলে এটা হয়ে যাবে 1. আচ্ছা, এটা মনে হয় একটু মিস্টেক করলাম, এখানে কিন্তু 0.0167 ছিল। হ্যাঁ, এই যে এটা ছিল 0.0167, এটা ছিল 0.0167। ঠিক আছে, তাহলে এটা একটু আমি ঠিক করে নিই। তাহলে এটা হচ্ছে 0.0167 ইন্টু হচ্ছে 1000 বাই হলো 100 কেটে গেল, তাহলে এটা পেয়ে যাচ্ছে 0.167 এত মোলার। কেন আমরা এটা পেয়ে গেলাম, তাহলে এখানে পায়ের ভ্যালুটা বের করে দিতে হবে। পাই সমান সমান হচ্ছে CRT, তাহলে সি এর ভ্যালু পেয়ে গেছে 0.167, আর এর ভ্যালু হচ্ছে 0.082, আর টি এর ভ্যালু দেখো টি দেওয়া আছে দ্রবণের কত মোলার দ্রবণের সঙ্গে আইসোটোনিক। আচ্ছা, তাহলে এখানে অ্যান্সারটা হয়ে গেছে কত মোলার দ্রবণ। তাহলে এই যে এই দ্রবণটা পেয়ে গেছি, তাহলে এখানে অ্যান্সার হয়েছে। এটা এখানে আর পাই তো বের করতে হবে না, এখানে বাষ্প চাপ তো চাইনি, এখানে অভিস্রবণ চাপ তো চাইনি। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে তোমার 0.167, এই যে এইটার কাছাকাছি হচ্ছে অ্যান্সারটা, 17 এর কাছাকাছি। পরবর্তী কোশ্চেন, যে প্রদত্ত কোনটি একটি সংখ্যাগত ধর্ম। তাহলে হিমাঙ্ক এটার সংখ্যাগত ধর্ম নয়, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন এটাই সংখ্যাগত ধর্ম, স্ফুটনাঙ্ক অভিস্রবণ এগুলো আমার সংখ্যাগত ধর্ম নয়। 48 কোশ্চেন, একটি আদর্শ দ্রবণের ক্ষেত্রে নিম্নলিখিত কোন শর্তটি প্রযোজ্য। আদর্শ দ্রবণের ক্ষেত্রে আমরা জানি, আদর্শ দ্রবণের ক্ষেত্রে এটা হয় ডেল্টা এইচ মিক্স 0 হবে, ডেল্টা ভি মিক্স এটাও 0। তাহলে রাইট অ্যান্সার কোনটা হয়ে যাচ্ছে? ডি নাম্বার হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা আজকে লিকুইড স্টেটের টপিক 2 শেষ করলাম। তাহলে এই পর্যন্ত থাকার জন্যে থ্যাংক ইউ।